শুরু করছি পরিযান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান। পর্ব ১। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স ১০ বছর, রূপার বয়স ছিল ৫ বছর আর পরীর বয়স মাত্র ১.৫ বছর। ছোট্ট পরী পেয়ে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে টু শব্দ করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার থেকে ১০০০ গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফেরেননি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক ২ দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারো সাথে কোনো কথা বলেননি। পরপর ৩টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিলেন, তা হলো যেই মায়ের রূপ বেশি সেই পোলা পয়দা করতে পারে না কোনো দিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখত রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আকুপাকু করত। পরীকে কোলে নিয়ে বারান্দায় দাওয়ায় বসে বৃষ্টি দেখত, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ লাগতো, কিন্তু ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো, ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটা মেয়ের জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পরী, তার আগেই ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিৎ জোরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবরিত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটোস কেন? আস্তে হাঁটতে পারোস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখানা পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জল চৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরী কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল।
বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরি এগিয়ে গেল দাদির কাছে, তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরি হুট করেই বলে উঠল, যেই মায়ের রূপ বেশি হেই পয়লা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরির কথা শুনে চমকে তাকালো আবেরজান বেগম। এই কথা পরি শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরি আবার বলল, তোমার তো রূপ নাই, তাই তো দুইটা পোলা পয়দা করছো, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই। দুইটা অমানুষ পয়দা করছো। বুড়ি কোহানকার, আমার আম্মা জান 3টা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক পোলায় 2টা বিয়া করছে, আরেক পোলায় বিয়ার খবর নাই। পরের মাইয়া দেইখা দেইখা দিন পার করে। কথাগুলো বলে পরি একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ চটপটি আর উড়নচণ্ডী স্বভাবের। মুখের বুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর 2 নাতনিদের মধ্যে কোনোক্ষণেই দেখেনি। পরীর এরকম কথা শুনে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়ালো পরী। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মধ্যে ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনের ঘাগরাটা 2 হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিলেন মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে 2জন মিলে। মালা পরীকে খেয়াল করেননি। তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী 2 পা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মাজান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আম্মার অসুখ? তারপরেও আম্মারে কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইড়া দেব না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু সে শোনে নাই। পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারই আর অজুহাত দিতে হইব না। যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে চড় মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টে চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতে। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলল, ছোট আম্মা, কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু বইলেন না, ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুম্মানরে নিয়ে শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতাছি, কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়ে রান্না করব। আজকে ঘরে মেহমান আসবো। কপালে দৃঢ় ভাঁজ পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলে, এই বন্যার ভিতরে মেহমান আইবে কই থাইক্কা? পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা পাইব? মালা দিলেন এক ধমক। এত কথা কস কেন, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ জানি না দেখে। নৌকার ছইয়ের মধ্যে থাকা বাহির হইবি না। জুম্মানরে নিয়ে এখন যা। তোর বাপ আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না।
এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরি বেজায় খুশি। আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল, ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখল। দাদির ঘরে পেরিয়ে আসার সময় উকি দিল পরি। আবেরজান আয়েশ করে করে বসে বসে সুপারি কাটছে। পরি হাঁক ছাড়ল, ও বুড়ি। সুপারি কাটা রেখে পরির দিকে তাকালেন তিনি। পরিকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরি ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? পরি ভেঙচি কেটে বলল, তা দিয়ে তোমার কাম কি? আমি এখন যাই। আসমান থাইকে যদি তোমার স্বামী ডাক দেয় তাহলে ভুলেও যাইও না কিন্তু। দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমার কবর দেওয়ার জায়গা পামু কই? পরি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেরজানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে পূর্বে ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেই করবে। গ্রামের নাম নুরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নুরনগড়ে নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটা ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বারিধারা। স্বচ্ছ নীলাম্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কন্যার রূপবর্তাত কোকিলের মধুর কণ্ঠ, সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোতে দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়ঙ্কারী সর্বনাশা বন্যা। ঠিক এই রকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সালে, আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে। তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে? নৌকার ছাইয়ের ভেতরে বসে আছে পরি। দুপাশে পর্দা টেনে দিয়েছে, এটা মায়ের করা হুকুম। আর জুম্মান নৌকা বাইছে। পরি ছইয়ের ভেতর থেকেই চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানোস? বইটা হাতে নৌকা ঘোরাতে ঘোরাতে জুম্মান জবাব দিল, শহর থাইকা ডাক্তার আইব আপা। বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হয়েছে, হের লাইগা আব্বা শহর থাইকা ডাক্তার আনতাছে, তারাই আইব। তোরে কইছে কেডা? জুম্মান অকপটে স্বীকার করে বলে, বড় আম্মাই কইছে। পরি আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আইতেই পরির মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে ভরে টুইটুম্বুর। কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘড়ির মতো নিজে কেমন মুক্ত মনে হচ্ছে পরির। আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরির ইচ্ছায় রয়ে গেল। জুম্মানের কথায়, আপা আমাগো আরেকখান নৌকা আইতেছে এইদিকে। কৌতূহল হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় কেডা দেখতো? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা, আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরির। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরির আর ভালো লাগে না এরকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে।
একা খোলা আকাশের মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে, কিন্তু ওর মায়ের জন্য তো আদৌ কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেয় তিনি। পরী জড়সড় হয়ে বসেই রইল ছায়ের ভেতরে। সম্পান মাঝি দাঁড় বাইছে, আর সাথে আরো দুজন মাঝিও আছে। বিশালাকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না, ৩-৪ জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করেই কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, ওইদিকে কই যাও, খাড়াও দেহি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল। তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধনোংরা শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে শুধালো, ওইদিকে কই যাও। সম্পান নৌকার ধার ঘেঁষে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু, ডাক্তার আনছি শহর থাইকা, হ্যাগরো দিতে যাইতেছি। বিন্দু উকি দিল নৌকার ছইয়ের ভেতর। তারপর বলল, ওই দিক দিয়া যায়ও না মাঝি, সখারে দিয়া আমারে খবর দিল পরিযান আইস শাপলা বিলে আইসে, ওর লগে 2টা খাটাসও আইসে, গেলে ভালা হইব না। সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কস কি? পরি আহার সময় পাইল না, অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়ব, আমাকে তো জলদি যাইতে হইব, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবারও বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমগো কিছু কইবে না। তুই পরীরে কইলে পরী শুনব। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, খালি তো আমারেই পাও। পরী খবর দিছে, তাও যাইতে পারলাম না। চুলায় শাক চড়াইছি, রান্না শেষ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করল বিন্দুর রান্না শেষ হওয়ার অবধি। অগত্যা যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরী তাকে বিলের পানিতে চুবাবে। বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটা মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করিয়ে বসে পরীকে। বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গ্রামের জমিদারের ছোট মাইয়া। পরিযান উপন্যাসটা আমার চ্যানেলের 2য় উপন্যাস। মানে বিগত আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের পর আমি কোন উপন্যাসটা আপলোড দিব বলেছি আমার বিগত উপন্যাসে, কিন্তু একটা কমেন্টে একজন ভাইয়া পরিযান উপন্যাসের কথা বলেছিলেন। আসলে এটা ভাইয়া কিনা আপু আমি বলতে পারবো না, তবে একজন বলেছিলেন, তাই পরিযান উপন্যাসটা শুরু করছি। তবে একজনের কমেন্ট আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। আমি জানি আমার কথা বলা অতটাও সুন্দর না, আর অনেক সমস্যা আছে, তারপরেও একটা ভাইয়া কমেন্ট করেছিলেন, আপু আপনি যে উপন্যাস দিবেন আমি ওটাই শুনবো, আমি আপনার পাশে আছি। মানে আমার এই চ্যানেল খোলার পর এই কথাটা শোনা সবথেকে বড় সার্থকতা। মানে আমি ভাবতেই পারতেছিলাম না আমাকে কেউ প্রশংসা করবে। তো শুনে অনেক বেশি ভালো লাগলো। সেই ভাইয়া বা আপু যেই হন তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর আমার চ্যানেলে নিয়মিত দর্শক যারা, তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। মানে পরিযান উপন্যাস বা সিরিজটা যে আমার চ্যানেল থেকে সম্পূর্ণ করবে, আর প্রত্যেকটা পার্টে কমেন্ট, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, তাদের জন্য আমি উপন্যাস শেষে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি আমার সাধ্যমতো কিছু দিতে চাই। আমার সাধ্যতে যতটুকু হবে আমি তাদের জন্য কোনো গিফট রাখার চেষ্টা করব। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে সেই ভাইয়াটার কথা না বললেই নয়, আমি এতটা মুগ্ধ হয়েছি ওনার কথায়। মানে আমার মতো একজনকে উনি বলতেছেন, আপু আপনি যে গল্প দেবেন আমি ওইটাই শুনবো, আমি আপনার পাশে আছি। এরকম একজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আছে, এটা আমি ভাবতেও পারি না, কল্পনাতেও আসে না। সেই ভাইয়া বাপুটিকে অসংখ্য ধন্যবাদ।